সবাইকে স্বাগত জানাই এই সপ্তাহের অর্থনীতিতে। আমাদের আজকের প্রসঙ্গ থাকছে অর্থনৈতিক বৈষম্য নিয়ে। মাত্র 10% লোকের কাছেই দেশের 85% সম্পদ চলে গেছে বলে জানিয়েছে অর্থনৈতিক পরিস্থিতি খতিয়ে দেখতে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অর্থাৎ 10% মানুষ বাকি 85% লোকের সম্পদ ভোগ করছে এবং এদের বড় অংশই এই সম্পদ কুক্ষিগত করেছে দুর্নীতির মাধ্যমে। আপনি আমার ফরওয়ার্ড পড়েন, ওখানে বলা আছে পরিষ্কারভাবে যে 3টি রাষ্ট্রের অঙ্গকে কিভাবে কুক্ষিগত করা হয়েছে। তারপর বলা আছে যে রাষ্ট্রের বাইরের যে সমস্ত শক্তি তারা কিভাবে ম্রিয়মাণ হয়ে গেছে এবং অনেক ক্ষেত্রে তারা কোঅপটেড হয়ে গেছে, ওটার ভিতরে ঢুকে গেছে। একটা পরিষ্কার বৈষম্যের চিত্র ফুটে উঠেছে ডক্টর দেবপ্রিয়র কথায়। এই বিপুল বৈষম্যকে রাষ্ট্রীয় ব্যর্থতা বললে অত্যুক্তি হবে না এবং তার দায় ঐতিহাসিক। স্বাধীনতার পর হতে যত সরকার এসেছে সবারই অগ্রাধিকার ছিল দারিদ্র্য দূরীকরণ। দারিদ্রতা কোনো কোনো ক্ষেত্রে কমলেও ধনী গরিব ব্যবধান বছর বছর প্রকট হয়েছে। গত 2 দশক ধরে উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও বাংলাদেশের বৈষম্য সূচকের হার বেড়েছে। গত বছর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো গৃহস্থালী আয় ও ব্যয় জরিপ করে জানায়, আয়ের গিনিসহক 2000 সালে 0.450 থেকে 2022 সালে 0.499-তে উন্নীত হয়েছে। সম্পদের বৈষম্যের ক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ। অক্সফামের একটি প্রতিবেদন অনুসারে 2021 সালে সবচেয়ে ধনী 1% বাংলাদেশি জাতীয় সম্পদের 16.3%-এর মালিক ছিলেন, আর সবচেয়ে দরিদ্র 50% মানুষের মালিকানা ছিল মাত্র 8.6%। প্রকৃত অর্থনৈতিক বৈষম্যের চিত্র আসলে পরিসংখ্যান ব্যুরোর সমীক্ষার চেয়েও খারাপ, কারণ এই গৃহস্থালী জরিপগুলো বেশিরভাগ ক্ষেত্রেই অতি ধনী পরিবারের তথ্য সংগ্রহ করতে ব্যর্থ হয়। আয় বৈষম্য বাড়ার জন্য বেশ কিছু কারণকে দায়ী করা হয়। তার মধ্যে 1. জমি ও সম্পদের অসম বন্টন, যা উৎপাদনশীল সম্পদ ও সুযোগে দরিদ্রদের অধিকার সীমিত করে। 2. প্রগতিশীল কর এবং প্রয়োজনীয় সামাজিক সুরক্ষা নীতির অভাব, যা ধনী থেকে দরিদ্রদের মধ্যে আয় ও সম্পদ পুনর্বন্টন করতে ব্যর্থ হয়। 3. কিছু অভিজাত শ্রেণীর হাতে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা, যারা তাদের প্রভাব ব্যবহার করে অতি মুনাফা, ভর্তুকি, চুক্তি ও তাদের স্বার্থের অনুকূল নীতিগুলো দখল করে। 4. শিক্ষা, স্বাস্থ্য, পানি, স্যানিটেশন ও অবকাঠামোর মতো সরকারি পরিষেবার প্রয়োজনের তুলনায় অভাব ও নিম্নমান, যা সামগ্রিক মানব উন্নয়ন ও দরিদ্রর উন্নয়নকে ব্যাহত করে। 5. নারী, জাতিগত সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু ও গ্রামীণ অধিবাসীর মতো প্রান্তিক গোষ্ঠীর ক্ষেত্রে বৈষম্য, যারা অধিকার, ন্যায় বিচার ও সুযোগের ক্ষেত্রে বিভিন্ন বাধার সম্মুখীন হয়। বাংলাদেশের সামগ্রিক আর্থসামাজিক স্তরেই এই বৈষম্য প্রভাব ফেলেছে। তার মধ্যে 1 নম্বরে সামাজিক সংহতি ও বিশ্বাসকে ক্ষুণ্ণ করছে। 2 নম্বরে অসন্তোষ ও সহিংসতাকে উস্কে দিচ্ছে। 3 নম্বরে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জবাবদিহিতা নষ্ট ও ক্ষয় করছে। 4 নম্বরে দারিদ্র্য হ্রাস ও মানব উন্নয়নে বাধা দিচ্ছে। 5 নম্বরে অর্থনৈতিক দক্ষতা ও উৎপাদনশীলতা হ্রাস করছে এবং পরিবেশগত ভারসাম্যকে হুমকির মুখে ফেলছে। গত 1 দশকেরও বেশি সময় ধরে দেশের কর জিডিপির অনুপাত 8%-এর ঘরে, যা বিশ্বের সর্বনিম্ন। এত কম কর জিডিপি অনুপাতের কারণে সরকারের সামাজিক খাতে উচ্চ ব্যয় করার সক্ষমতা বাড়তেই পারছে না। সরকারের রাজস্বের 1/3-এরও কম রাজস্ব আসে প্রত্যক্ষ কর থেকে। বিপরীতে সরকারের রাজস্বের 2/3-এর বেশি আসে পরোক্ষ কর থেকে, যেমন মূল্য সংযোজন কর, আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক এবং অন্যান্য কর। পরোক্ষ করের ওপর এই অতিমাত্রায় নির্ভরশীলতা দরিদ্র জনগোষ্ঠীর ওপর অন্যায্য চাপ সৃষ্টি করে। এটি বিবর্তনমূলক ও বৈষম্য বৃদ্ধি সহায়ক। বিশ্বাসযোগ্য অভিযোগ আছে যে বিপুল সংখ্যক সম্ভাব্য করদাতা, যাদের মধ্যে অনেক অতিধনী ব্যক্তিও রয়েছে, কর জালের বাইরে থাকেন বা সামান্য পরিমাণ কর দেন। তাই প্রয়োজন প্রগতিশীল কর ব্যবস্থা ও সামাজিক সুরক্ষা নীতি প্রবর্তন, যা ধনীদের কর রাজস্ব বাড়িয়ে দরিদ্রদের জন্য পর্যাপ্ত আয় সহায়তা ও সামাজিক পরিষেবা প্রদান করবে।
শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা সম্পর্কিত সরকারি ব্যয় গত 2 দশকে জিডিপির অনুপাতে বরাদ্দের ক্ষেত্রে কার্যত কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। 2000 সালে জিডিপির অনুপাতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় ছিল যথাক্রমে 2 ও 0.5%, যা 2024 সালেও একই রয়েছে। ঢাকা এবং কয়েকটি মেট্রোপলিটন শহরে উন্নয়নের প্রধান সুবিধাভোগী হয়েছেন দেশের অনেক অঞ্চল এখনও বেশ পিছিয়ে রয়েছে। উদ্বেগের বিষয় হলো দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় ঢাকা এবং কয়েকটি অন্যান্য মেট্রোপলিটন শহরে সামাজিক এবং ভৌত অবকাঠামো খাতে বাজেট বরাদ্দের ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য বিরাজ করছে। উন্নয়ন বাজেট বরাদ্দের ক্ষেত্রে এমন আঞ্চলিক বৈষম্যের ফলে দেশের বৈষম্য পরিস্থিতির উন্নতি হচ্ছে না। ক্রমবর্ধমান বৈষম্যের পেছনে একটি গুরুত্বপূর্ণ দিক হলো দুর্নীতির প্রসার। ঋণ খেলাপি, কর খেলাপি, ব্যাংক কেলেঙ্কারি ও অর্থ পাচারের ঘটনা বেড়েছে, দুর্নীতি দমনে সাফল্য আসেনি। দুর্নীতিবাজরা রাষ্ট্রীয় সম্পদ ও ক্ষমতা কাঠামোতে প্রবেশ করে সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি নষ্ট করেছে। এই বৈষম্য আত্মঘাতী। অর্থব্যবস্থা বর্তমানে যে মন্দা পরিস্থিতির সম্মুখীন তার মূল কারণ চাহিদার অভাব। ক্রমবর্ধমান আর্থিক বৈষম্য সেই চাহিদার অভাবকে তীব্রতর করেছে। সমান পরিমাণ আয় বা সম্পদ বাড়লে ধনীর তুলনায় দরিদ্র মানুষের ভোগ ব্যয় অনেক বেশি অনুপাতে বাড়ে। অর্থাৎ কতিপয় অতি ধনীর হাতে সম্পদ পুঞ্জীভূত হবার পরিবর্তে যদি অনেক বেশি সংখ্যক মানুষের হাতে সেই সম্পদ বণ্টিত হতো, তবে দেশে সার্বিক ভোগ ব্যয়ের পরিমাণ বাড়ত। ক্রমবর্ধমান বৈষম্য অর্থাৎ সমাজের অধিকাংশ মানুষের হাতে অনুপাতে সম্পদের পরিমাণ কমতে থাকা উন্নয়নের ধর্মের পরিপন্থী। ন্যায্যতার যে কোনো সংজ্ঞায় একটি মৌলিক শর্ত পালন করতে বলবে, সমাজের প্রতিটি মানুষ যাতে উন্নয়নের সমান সুযোগ পান তা নিশ্চিত করা। দর্শক, এই সপ্তাহের অর্থনীতি এ পর্যন্তই। দেখা হবে আগামী সপ্তাহে। ঢাকা জার্নালের সাথেই থাকুন।